আমাদের চারপাশে কত রকমের যে প্রাণী তাই না? প্রজাপতি, বাঘ, আবার ধরুন কেঁচো থেকে শুরু করে এই বিশাল তিমি। আচ্ছা, বিজ্ঞানীরা কিভাবে এই যে এত বিশাল আর বৈচিত্র্যময় প্রাণীজগৎ এটাকে একটা নিয়মের মধ্যে সাজিয়েছেন? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই একটু জেনে নিই। শুনলে অবাক হবেন, পৃথিবীতে বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষেরও বেশি, হ্যাঁ ঠিকই শুনছেন, ১৫ লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী আবিষ্কার করেছেন। আর মজার ব্যাপার হলো, এই সংখ্যাটা কিন্তু মোটেও থেমে নেই, এটা প্রতিদিনই বাড়ছে। একবার ভাবুন তো, কত বিশাল একটা জগৎ এটা। মানে একদিকে দেখুন অ্যামিবার মতো আণুবীক্ষণিক প্রাণী, যাদেরকে আমরা খালি চোখে দেখতেই পাই না, আবার অন্যদিকে আছে নীল তিমির মতো বিশাল প্রাণী। এই যে আকার, আকৃতি আর বাসস্থানের এত এত ভিন্নতা, এটাই কিন্তু প্রাণীজগৎকে এতটা ইন্টারেস্টিং করে তোলে। তো প্রশ্নটা হলো, এত লক্ষ লক্ষ প্রাণীর এই যে বিশাল বৈচিত্র্য, এটাকে আমরা বুঝব কি করে? মানে কিভাবে জানা যাবে যে কে কার আত্মীয় বা কার সাথে কার মিল আছে? ঠিক এখানেই বিজ্ঞানের আসল জাদুটা শুরু হয়। আসলে এই বিশাল বিশ্বকে বোঝাটা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না, একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। কিন্তু বিজ্ঞানীরা এর একটা অসাধারণ সমাধান বের করেছেন। চলুন তো দেখি সেই সমাধানটা কি ছিল। এই সমাধানটার নামই হল শ্রেণীবিন্যাস, বা ইংরেজিতে যাকে আমরা বলি ক্লাসিফিকেশন। যদি খুব সহজ করে বলি, এটা অনেকটা জীবন্ত প্রাণীদের জন্য একটা বিশাল লাইব্রেরির মতো। ভাবুন তো, যেখানে প্রত্যেকটা প্রাণীকে তার বৈশিষ্ট্য অনুযায়ী একদম সঠিক শেলফে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে বিশাল লাইব্রেরির কথা বললাম, এটা তৈরির পেছনে কিন্তু একজন অসাধারণ বিজ্ঞানীর অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি, বলা যায়, জীববিজ্ঞানের এই বিশাল জগতে একটা শৃঙ্খলা নিয়ে এসেছিলেন। দেখুন, এর আগেও অ্যারিস্টটল বা জন রের মতো বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন, কিন্তু সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসই প্রথম একটা কার্যকরী আধুনিক সিস্টেম তৈরি করেন। আর তার সবচেয়ে বড় অবদান কি জানেন? এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি, যেটা আমরা আজকেও ব্যবহার করি। আর ঠিক এই কারণেই তাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যার জনক। আচ্ছা, এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা ঠিক কিসের ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা করেন? এটা কিন্তু এমন নয় যে শুধু বাইরে থেকে দেখতে কেমন তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। না, এর পিছনে বেশ কিছু সলিড সায়েন্টিফিক ভিত্তি আছে। এই যে ভিত্তিগুলো দেখছেন, মানে সংগঠনের মাত্রা থেকে শুরু করে নোটোকর্ড পর্যন্ত, এগুলোকে বলা যেতে পারে গোয়েন্দার ক্লু এর মতো। এই ক্লুগুলোই বিজ্ঞানীদের সাহায্য করে প্রাণীদের মধ্যেকার যে বিবর্তনের সম্পর্ক, সেটা খুঁজে বের করতে। এখানে দেখুন প্রাণীদের গঠন কিভাবে ধীরে ধীরে সরল থেকে জটিল হয়েছে। যেমন ধরুন পরিফেরা বা স্পঞ্জ, এদের শরীরটা শুধু কিছু কোষের একটা সমষ্টি। কিন্তু কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখুন, সেখানে বিভিন্ন অঙ্গ একসঙ্গে মিলে শ্বসনতন্ত্র বা পরিপাকতন্ত্রের মতো জটিল সিস্টেম তৈরি করেছে। মানে একটা বিশাল পার্থক্য। আচ্ছা, সিলোম শব্দটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে তাই না? কিন্তু জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সহজ করে ভাবুন, আমাদের শরীরের ভেতরে হার্ট, লাংস, এই অঙ্গগুলো যেমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে থাকে, সিলোমও ঠিক সেরকম একটা দেহগহ্বর বা ফাঁকা জায়গা, যা ভেতরের নরম অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখে। আর এই সিলোম আছে নাকি নেই, অথবা থাকলেও সেটা কীরকম, তার উপর ভিত্তি করে কিন্তু প্রাণীদেরকে মূলত ৩টা ভাগে ভাগ করা হয়। যেমন ধরুন প্ল্যাটিহেলমিনথেস বা চ্যাপ্টাক্রিমি, এরা হলো এসিলোমেট, মানে এদের কোনো সিলোমই নেই। আবার অন্যদিকে আমরা মানুষ বা ধরুন কেঁচো, এরা হলাম ইউসিলোমেট, কারণ আমাদের শরীরে একটা সত্যিকারের সিলোম আছে। বেশ, আমরা তো শ্রেণীবিন্যাসের মূল ভিত্তিগুলোর সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে চলুন এবার প্রাণীজগতের কয়েকটি প্রধান পর্ব বা ফাইলামের ভেতর দিয়ে একটা ছোট্ট ট্যুর দেওয়া যাক। তো আমাদের সফরের প্রথমে রয়েছে সবচেয়ে সরল বহুকোষী প্রাণীদের পর্ব, পরিফেরা। এদেরকে আমরা সবাই চিনি স্পঞ্জ নামে। এদেরকে চেনার সবচেয়ে সহজ উপায় হল এদের সারা গায়ে থাকা অসংখ্য ছিদ্র। এই ছিদ্রগুলো দিয়েই কিন্তু পানি, অক্সিজেন, খাবার সব কিছু এদের শরীরে ঢোকে। আর এদের কোনো আলাদা অঙ্গ বা টিস্যু কিছুই নেই, একদমই সরল একটা গঠন। পরিফেরার পর এবার চলুন সোজা চলে যাই এই গ্রহের সবচেয়ে সফল প্রাণীগোষ্ঠীর কাছে। হ্যাঁ, আমি আর্থ্রোপোডা পর্বের কথাই বলছি, মানে যাদেরকে আমরা সন্ধিপদী প্রাণী হিসেবে চিনি। ব্যাপারটা একবার ভাবুন, পৃথিবীর যত প্রাণী প্রজাতি আছে তার প্রায় ৮০% কিন্তু এই একটা পর্বের মধ্যে পড়ে। মানে পোকামাকড়, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া সবাই এই দলের সদস্য। অবিশ্বাস্য তাই না? এখন প্রশ্ন হল, এরা এত সফল কেন? এর পেছনে প্রধান কারণ দুটো। এক, এদের শরীরের বাইরের শক্ত খোলস বা বহিঃকঙ্কাল, যা এদেরকে সুরক্ষা দেয়। আর দুই, এদের সন্ধিযুক্ত পা, যা এদেরকে চলাফেরায় অসাধারণ দক্ষতা দিয়েছে।
এবার প্রাণীবিজ্ঞানের একটা ক্লাসিক প্রশ্ন, একটা ধাঁধার মতো। সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয় কেন? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই আমরা পৌঁছে যাব সবচেয়ে উন্নত পর্ব, করডাটার জগতে। কি মনে হয় এর উত্তরটা কী হতে পারে? উত্তরটা আসলে বেশ সহজ। দেখুন, করডাটা পর্বের সব প্রাণীরই জীবনের কোনো না কোনো পর্যায়ে নোটোকর্ড নামে একটা নরম দণ্ডাকার জিনিস থাকে, যেটা শরীরকে সাপোর্ট দেয়। কিন্তু শুধুমাত্র ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেই এই নোটোকর্ডটা পরে একটা শক্ত মেরুদণ্ডে পরিণত হয়। আর ঠিক এই কারণেই সব মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সব করডাটা মেরুদণ্ডী নয়। তো আমরা এতক্ষণ ধরে যে শ্রেণীবিন্যাস নিয়ে এত কথা বললাম, এখন মনের প্রশ্ন আসতেই পারে যে এই যে এত দল উপদলে ভাগ করা, এর আসল দরকারটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? কারণটা হলো, এই শ্রেণীবিন্যাসটা কিন্তু শুধু একটা লিস্ট নয়। এটা সাহায্যে বিজ্ঞানীরা নতুন কোনো প্রজাতিকে সহজেই চিনতে পারেন, বিভিন্ন প্রাণীর মধ্যেকার যে বিবর্তনের সম্পর্ক, সেই ইতিহাসটা বুঝতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবেশ আর জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য কিন্তু এটা অপরিহার্য। জীববিজ্ঞানের একটা খুব বিখ্যাত কথা আছে, শ্রেণীবিন্যাসের লক্ষ্য হল বিবর্তনের ধারাকে প্রতিফলিত করা। এর মানেটা খুব গভীর। শ্রেণীবিন্যাস মানে শুধু প্রাণীদেরকে আলাদা আলাদা বাক্সে ভরে রাখা নয়, বরং এটা পৃথিবীতে জীবনের যে বিশাল গল্প, সেই পুরো গল্পটার একটা ম্যাপ তৈরি করার মতো। তাহলে শেষ করার আগে একটা দারুণ ব্যাপার ভাবা যাক। যখনই কোনো নতুন প্রাণী আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা কিন্তু ঠিক এই শ্রেণীবিন্যাসের ম্যাপটা ব্যবহার করেই তার আসল পরিচয় আর এই বিশাল প্রাণীজগতে তার সঠিক জায়গাটা খুঁজে বের করেন। এটা আসলে একটা অন্তহীন অভিযান, একটা জার্নি, যা এই বিশাল আর বিস্ময়কর প্রাণীজগৎকে জানার আগ্রহটাকে আমাদের সবার মধ্যে সবসময় বাঁচিয়ে রাখে।